This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, আপনারা কি খেয়াল করতে পারছেন যে বাংলাদেশের চট্টগ্রাম আর মায়ানমারের রাখাইন প্রদেশ দিন দিন একটা নতুন ভূ রাজনৈতিক যুদ্ধের কেন্দ্র হয়ে উঠছে। চীনের মদতে মায়ানমারের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে দিয়ে সেনা সরকারের প্রতিষ্ঠা, মায়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংঘাত, রোহিঙ্গা সংকট এবং মায়ানমারে আরাকান আর্মির উত্থানের সবকিছু তো ছিলই, আর এবার রাখাইন প্রদেশে আরাকান আর্মিকে সাপোর্ট করবার জন্য আমেরিকা বাংলাদেশের চট্টগ্রামের কাছে মানবিক করিডোরের নামে একটা মিলিটারি করিডোর চাইছে, যাতে করে এই পথে আরাকান আর্মিকে অস্ত্র, অর্থ এবং রসদ দিয়ে সাহায্য করতে পারে। আর এর সব কিছু মিলিয়ে এই অঞ্চলে যেন একটা অদৃশ্য প্রক্সি ওয়ার শুরু হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রক্সি ওয়ারের পেছনে কে রয়েছে? যুক্তরাষ্ট্র কি আরাকান আর্মিকে ব্যবহার করে মায়ানমারে চীনের প্রভাবকে ভাঙতে চাইছে? আর তাই যদি হয়, তাহলে এখানে বাংলাদেশের ভূমিকাটা কি? ইউনূস কেন চট্টগ্রামে মানবিক করিডোরের নামে আরাকান আর্মিকে এনে বসাতে চাইছে? আর এই জটিল ভূ রাজনৈতিক সমীকরণের মধ্যে ভারতের কি সুবিধা হবে বা কি অসুবিধা হবে? তো চলুন আজকের এই ভিডিওটাতে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে চীন, ভারত এবং আমেরিকার আধিপত্য বিস্তারের একটা টানটান প্রতিবেদন গভীরভাবে বিশ্লেষণ করে দেখি। তো বন্ধুরা, এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন একটি ম্যাপ, যেই ম্যাপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে রয়েছে মায়ানমার, আরেকদিকে রয়েছে আমাদের প্রিয় ভারত, আরেকদিকে রয়েছে চীন, আর এই রয়েছে কিন্তু বাংলাদেশ। বাংলাদেশের এই অংশটা হলো চট্টগ্রাম, আর বঙ্গোপসাগরের উপকূলে এই হলো মায়ানমারের রাখাইন প্রদেশ। এখন মায়ানমারের পূর্ব নাম ছিল বার্মা, এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি, এবং 1948 সালে দেশটা ইংরেজদের অধীনতা থেকে স্বাধীনতা লাভ করে। তবে 1962 সাল থেকে 2011 সাল পর্যন্ত টানা প্রায় 50 বছর ধরে মায়ানমার কিন্তু সেনা শাসনে ছিল। তারপর বহু বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে থাকা এই দেশটা ধীরে ধীরে গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করে, এবং 2011 সালে অং সান সু চির নেতৃত্বে এনএলডি সরকার জনগণের ভোটে জিতে ক্ষমতায় আসে। কিন্তু 2021 সালের 1 ফেব্রুয়ারি চীনের প্রত্যক্ষ মদতে হঠাৎ করে মায়ানমারের সেনাবাহিনী আবার অভ্যুত্থান ঘটায় এবং নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক জান্তা আবার পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে চীন কেন মায়ানমারের সেনা সরকার নিয়ে এতটা পরিমাণে উৎসাহী? আসলে চীন মায়ানমারকে ভারত মহাসাগরে পৌঁছানোর একটা স্ট্র্যাটেজিক করিডোর হিসাবে দেখে। বিশেষ করে মায়ানমারের রাখাইন প্রদেশের কিয়াউকফিউ বন্দরের মাধ্যমে চীন সরাসরি দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে গ্যাস এবং তেল পরিবহন করতে পারে। এই প্রকল্প চীনের বিআরআই মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্টের গুরুত্বপূর্ণ অংশ। এই করিডোরের সুরক্ষা চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চীন চায় যে মায়ানমারে এমন একটা সরকার থাকুক যারা তার কথা মতো চলবে, আর সেটা সবচেয়ে ভালো হয় সেনা সরকার থাকলেই। তবে চীন খোলাখুলিভাবে মায়ানমারের সেনা অভ্যুত্থানকে সমর্থন না করলেও তারা এটিকে মায়ানমারের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যায়। জাতিসংঘে যখন পশ্চিমা দেশগুলো মায়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে প্রস্তাব তোলে, তখন চীন সেটাকে ভেটো দেয় বা নরম অবস্থান নেয়। তাছাড়া চীন খোলাখুলিভাবে মায়ানমারের সেনাবাহিনীকে অর্থ, অস্ত্র এবং প্রযুক্তি দিয়ে সাহায্য করে। বলতে গেলে বেজিংয়ের আর্থিক বিনিয়োগের ফলেই মায়ানমারের এই সেনা সরকার টিকে রয়েছে। তবে মায়ানমারে ভারতের জন্য কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রয়েছে। ভারতের মিজোরাম, মণিপুর সহ উত্তর পূর্ব ভারতের সীমান্ত এই দেশের সঙ্গেই যুক্ত। তাই মায়ানমারে চীনপন্থী সরকার থাকা মানে ভারতের নিরাপত্তার উপরে সরাসরি প্রভাব পড়া। আশা করি এই অবধি আপনারা বুঝলেন। এবার আসি মায়ানমারে আরাকান আর্মির আলোচনায়। মানচিত্রে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মায়ানমার, আর বঙ্গোপসাগরের উপকূলে এই হলো রাখাইন প্রদেশ। এই রাখাইন রাজ্যটা মায়ানমারের অংশ হলেও এটা এই মুহূর্তে মায়ানমারের জান্তা সরকার বা সেনা সরকারের কন্ট্রোলে নেই। রাখাইন রাজ্যটা এখন নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। কিন্তু কারা এই আরাকান আর্মি? আরাকান আর্মি হলো বৌদ্ধ জাতিগোষ্ঠীর একটি বিদ্রোহী সংগঠন, যাদের মূল লক্ষ্য রাখাইন প্রদেশকে মায়ানমার থেকে স্বাধীন করা। এই আরাকান আর্মি 2009 সালে গঠিত হলেও 2015 সালের পর থেকে তারা সক্রিয় সামরিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে, এবং 2018-19 সালের পর থেকে আরাকান আর্মি রাখাইন অঞ্চলে গেরিলা যুদ্ধ কৌশলে মায়ানমারের জান্তা সেনাবাহিনীর ওপরে আক্রমণ শুরু করে এবং বহু এলাকা দখল করে সেখানে শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকার গঠন করে। তবে তারা এখন পুরো রাখাইন প্রদেশ জুড়ে কর আদায়, প্রশাসন এবং বিচার ব্যবস্থা চালু করেছে, যা তাদেরকে আন্তর্জাতিক মহলে একটা সুসংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবেই কিন্তু তুলে ধরেছে। তবে যেহেতু আরাকান আর্মি মূলত রাখাইন বৌদ্ধদের প্রতিনিধিত্ব করে, সেই কারণে তারা মুসলিম রোহিঙ্গাদেরকে
বহিরাগত মনে করত। তাছাড়া রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে আরাকান বৌদ্ধদের একটা ঐতিহাসিক জাতিগত শত্রুতা রয়েছে, আর এজন্যই আরাকান আর্মি রাখাইন প্রদেশে রোহিঙ্গা নিধন শুরু করে, যার ফলে 2017 সালে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা মুসলমান প্রাণ ভয়ে এই রাখাইন প্রদেশ থেকে এই ভূখণ্ডটা ধরে কিন্তু বাংলাদেশের চট্টগ্রামে ঢুকে পড়ে এবং আশ্রয় নেয়। এই সরু ভূখণ্ডটাকে একটু খেয়াল করুন, এটা কিন্তু আমাদের মূল আলোচনায় বারবার ঘুরে ফিরে আসবে। এই সরু ভূখণ্ড বা করিডোরের মাধ্যমেই মায়ানমারের রাখাইন প্রদেশ এবং বাংলাদেশের চট্টগ্রাম একে অপরের সঙ্গে সংযুক্ত। এই পথ ধরেই প্রায় 11 লাখ রাষ্ট্রহীন রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমার থেকে বাংলাদেশে ঢোকে এবং এখন কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে তারা কিন্তু শরণার্থী শিবিরে রয়েছে। শেখ হাসিনার আমলে বাংলাদেশ বহুবার তাদেরকে মায়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চেয়েছিল বা চেষ্টা করেছিল, কিন্তু আরাকান আর্মির ভয়ে এই রোহিঙ্গারা কখনোই সেখানে ফেরত যেতে পারেনি। তবে এখন বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। শেখ হাসিনার আমলে বাংলাদেশ নিরপেক্ষ একটা বিদেশ নীতি নিয়ে চলতো, কিন্তু মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়েছে। সোজা কথায় মোহাম্মদ ইউনূস এখন নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে বাংলাদেশের সার্বভৌমত্বকে পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিতে পারে বলেই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। যেমন সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকার হাতে তুলে দিতে চেয়েও ব্যর্থ হওয়ার পরে এখন মোহাম্মদ ইউনূস আমেরিকার সেনাকে চট্টগ্রামের টেকনাফে এবং মায়ানমারের সীমান্তে ডেকে নিয়ে এসে বসাতে চাইছে। আর তাই এবছর 2025-এর মার্চ মাসে জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ঢাকা সফরে আসেন এবং বাংলাদেশে এসে অ্যান্তনিও গুতেরেস একটা বার্তা দেন যে আমরা রাখাইন রাজ্যে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা মুসলমানদেরকে ফেরত পাঠাতে চাই এবং রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য মানবিক সহায়তা পাঠাবো। এজন্য বাংলাদেশ আমাদের একটা মানবিক করিডোর দিক। মানবিক করিডোরের এই প্রস্তাব নিয়ে বাংলাদেশের পক্ষে বিপক্ষে প্রচুর আলোচনা সমালোচনা শুরু হয়, আর এরই মধ্যে 2025 সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের 3 জন উচ্চ পর্যায়ের প্রতিনিধি ঢাকায় আনুষ্ঠানিক সফর করেন। তারা এসে বাংলাদেশের সরকারের সঙ্গে একাধিক গোপন এবং খোলামেলা চুক্তি করেছেন এবং ঠিক একই সময়ে বাংলাদেশ সরকার 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেশের 2 গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেছেন। প্রথমজন হচ্ছেন খলিলুর রহমান, যাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়েছে এখন, যার মূল দায়িত্ব হবে কক্সবাজারে আশ্রয় দেওয়া রোহিঙ্গাদেরকে কিভাবে রাখাইন প্রদেশে ফেরত পাঠানো যায় সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করা। আর দ্বিতীয়জন হচ্ছেন শফিউর রহমান, যিনি আগে মায়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, যাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ নিয়োগগুলো হঠাৎ কেন দেওয়া হলো? আসলে এর পেছনে যুক্তরাষ্ট্রের গভীর ষড়যন্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্র চায় যেহেতু বাংলাদেশ রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে, তাই সেখানে যুক্তরাষ্ট্র মানবিক সাহায্য বা হিউম্যানিটেরিয়ান এইড দেবে। হিউম্যানিটেরিয়ান এইড বা মানবিক সহায়তার কথা কিন্তু প্রথম ডক্টর ইউনূসই উচ্চারণ করেছিল, আর তার জন্য আমেরিকা বাংলাদেশের চট্টগ্রামের কক্সবাজারের কাছ থেকে মায়ানমারের রাখাইন প্রদেশ পর্যন্ত একটা লম্বা ভূখণ্ড বা করিডোরকে নেবে, যেখানে আমেরিকার সেনা অবস্থান করবে। আর এই করিডোর দিয়ে চট্টগ্রাম থেকে রাখাইন প্রদেশে খাদ্য, বস্ত্র এবং ঔষধ পাঠাবে। তবে এই মানবিক সাহায্যের সময় অস্ত্র এবং অর্থ যে রাখাইন আর্মিকে পাঠাবে, এটা কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার বোঝা যাচ্ছে। আসলে এখানে মানবিক সাহায্যের বিষয়টা শুধু কথার কথা। আসলে চট্টগ্রামে এই মানবিক করিডোর দিয়ে আমেরিকা চুপিসারে আরাকান আর্মিকে অস্ত্র, অর্থ এবং রসদ সরবরাহ করতে চায়। আর এই অঞ্চলে নিজেদের সেনা রেখে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র তার নিজের অবস্থানকে আরও মজবুত করতে চায় এবং বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে একটা বড় ভূ রাজনৈতিক পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চায়। কারণ এই অঞ্চলে অলরেডি ভারত এবং চীন তাদের অবস্থানকে তৈরি করে ফেলেছে, মানে শক্ত করে ফেলেছে। মায়ানমারের এই রাখাইন রাজ্যে 2টি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর রয়েছে। প্রথমে আমরা ভারতের বন্দর এবং ভারতের সুবিধার কথা বলি। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সিতোয়ে বন্দর। এটি ভারতের টাকাতেই কিন্তু তৈরি হয়েছে। কৌশলগত দিক থেকেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই ভারতের কালাদান প্রকল্পের কাজ চলছে। ভারত কোটি কোটি টাকা খরচ করে কালাদান নদীপথ উন্নয়ন করেছে, ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছে এবং এই সিতোয়ে বন্দরকে নির্মাণ করেছে, যেটা কলকাতা থেকে সিতোয়ে বন্দর হয়ে পালোটোয়া এবং আইজল পর্যন্ত সংযুক্ত। এই পথে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে কিন্তু নিয়ম করে মালপত্র পাঠানোর জন্যই কিন্তু রাস্তাঘাট তৈরি করা হয়েছে। আবার এখানে কিন্তু চীনেরও কৌশলগত সুবিধা রয়েছে, মানে রাখাইন প্রদেশের কথা বলছি। রাখাইন প্রদেশে চীন নিজস্ব একটা বন্দর তৈরি করেছে, কিয়া উকফিউ বন্দর, যেটা চীনের BRI অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা
একটা অংশ, যার মাধ্যমে চীন বিপুল পরিমাণে তেল, প্রাকৃতিক গ্যাস এবং কাঁচামালকে কিন্তু নিজেদের ইউনান প্রদেশে নিয়ে যায়। আর এজন্যই কিন্তু এগুলোকে তৈরি করা হয়েছে। আর যেহেতু চীন এবং ভারত এই অঞ্চলে জাঁকিয়ে বসে রয়েছে, আমেরিকা কিছুতেই কিন্তু এখানে হুল ফোটাতে পারছে না। তাই আমেরিকার হয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস আরাকান আর্মির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে এবং এই কারণে মানবিক সাহায্যের আড়ালে যুক্তরাষ্ট্র এখন আরাকান আর্মিকে সমর্থন দিতে শুরু করেছে। তাদের অস্ত্র, গোলাবারুদ, প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হচ্ছে যেন তারা জান্তা সরকারের বিরুদ্ধে একটা প্রক্সি ফোর্স হিসাবে কাজ করতে পারে। এবং বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে মায়ানমারের রাখাইন পর্যন্ত এই উপকূলে আমেরিকা তার নৌবাহিনীকে অবস্থান করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, যেহেতু মায়ানমারের জান্তা সরকার সম্পূর্ণভাবে চীনের কন্ট্রোলে রয়েছে, তাই মায়ানমারের জান্তা সরকার বলছে আমরা কোনো বিদেশি মানবিক সাহায্য চাই না। অতএব রাখাইনের আরাকান আর্মির সঙ্গে ঘনিষ্ঠতা করা ছাড়া আমেরিকার কাছে কিন্তু আর দ্বিতীয় কোনো বিকল্প নেই। আশা করি আমেরিকার এই সম্পূর্ণ উদ্দেশ্যটাকে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন 2021 সালে মায়ানমারের সামরিক অভ্যুত্থানের পরে রাখাইন প্রদেশের আরাকান আর্মি আরও শক্তিশালী হয়েছে। তারা মায়ানমারের সেনা স্থাপনাগুলোকে রীতিমতো আক্রমণ করছে, এমনকি রাখাইনে চীনের পরিকাঠামোগুলোকেও কিন্তু আক্রমণ চালাচ্ছে। এমনিতেই যুক্তরাষ্ট্র চুপিসারে আরাকান আর্মিকে অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করছে। তবে চট্টগ্রামে এই মানবিক করিডোর হলে একটা অফিসিয়াল পার্মানেন্ট সাপ্লাই লাইন তারা পেয়ে যাবে। আর সেটা হলে আমেরিকা মায়ানমারে চীনের এবং রাখাইন প্রদেশে ভারতের প্রভাবকে কমাতে সক্ষম হবে। মানে যদি ধরুন আমেরিকার উস্কানিতে আরাকান আর্মি সেখানকার সিতোয়ে বন্দরকে দখল করে নেয়, তাহলে ভারতের গোটা স্ট্র্যাটেজিক প্রজেক্ট মানে কালাদান প্রজেক্ট কিন্তু মুখ থুবড়ে পড়বে। আর চীনের সমস্যার কথা তো বলেইছি। রাখাইন প্রদেশে চীনের নিজস্ব বন্দর কিয়াউকফিউ, যেটা চীনের বিআরআই এর অংশ, যার মাধ্যমে চীন বিপুল পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাস এবং কাঁচামাল নিজেদের ইউনান প্রদেশে নিয়ে যায়। যদি রাখাইন আর্মি এই কিয়াউকফিউ বন্দরটাকে দখল করে নেয়, তাহলে চীনেরও কিন্তু স্বার্থ ভীষণ রকমের বিঘ্নিত হবে এখানে। আর এই জন্যই যুক্তরাষ্ট্র এই আরাকান আর্মিকে অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ দেওয়া শুরু করে। আরাকান আর্মিকে তারা যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক হাতিয়ার বানাতে চাইছে, যাতে এই অঞ্চলে চীন এবং ভারতকে হটিয়ে দিয়ে আমেরিকা তাদের নৌ সেনাবেশ তৈরি করতে পারে। আর এখানে আমেরিকার স্বার্থকে চরিতার্থ করতে ইউনূস সরকার চট্টগ্রামে মানবিক করিডোর দিতে চাইছে। শুধু তাই নয়, আমেরিকা যুক্তরাষ্ট্রের মদতে কক্সবাজারে তুর্কি ড্রোন তৈরি করবার জন্য একটা ফ্যাক্টরি পর্যন্ত তৈরি করেছে বাংলাদেশ সরকার। এই জন্য তারা তুরস্কের সঙ্গে চুক্তি পর্যন্ত করে ফেলেছে। আর এই প্রজেক্টে যুক্তরাষ্ট্র কিন্তু পেছন থেকে সাহায্য করছে। এটা একেবারে জলের মতো পরিষ্কার। আসলে এই অঞ্চলে আমেরিকা এক ধরনের নো ফ্লাইং জোন চালু করতে চাইছে, যেটা রাখাইন প্রদেশেও কার্যকারী হবে, যাতে করে এই অঞ্চলে একটা ভ্রাম্যমাণ এয়ারক্রাফট ক্যারিয়ারকে বসানো যায়। তো বুঝতেই পারছেন এই ব্যাপারটা কতখানি স্পর্শকাতর। আবার অনেকগুলো আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে পশ্চিমা দেশের ভাড়াটে সৈন্যরা মিজোরামের জঙ্গলের ভেতর দিয়ে সীমান্ত পেরিয়ে রাখাইন প্রদেশে ঢুকছে এবং সেখানে রাখাইন আর্মিকে ট্রেনিং দিচ্ছে। এটা যদি সত্যি হয়, তাহলে এটা গ্যারান্টি দিয়ে বলা যায় যে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। আমাদের খুব সচেতন হিসেবে থাকতে হবে, নইলে কিন্তু বিপদ যে কোনো সময় আমাদের দিকে ধেয়ে আসবে। তবে এমন নয় যে এই অবস্থায় ভারত একেবারে হাত গুটিয়ে বসে রয়েছে। ভারতও কিন্তু এই অঞ্চলে ভীষণ সক্রিয় হয়ে উঠেছে এবং ভূরাজনৈতিকভাবে পদক্ষেপ গ্রহণ করছে। তবে ভারত কী প্রতিক্রিয়া করছে বা কী পদক্ষেপ করছে বা কী প্রস্তুতি নিচ্ছে, এটা আমি পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করে বলবো। সেক্ষেত্রে আপনাদের কিন্তু কমেন্ট বক্সে লিখতে হবে যে আমরা ভারতের প্রস্তুতি জানতে চাই। তো বন্ধুরা, এই হলো মায়ানমার এবং রাখাইন প্রদেশকে ঘিরে ভারত, চীন এবং আমেরিকার ভূ রাজনৈতিক প্রক্সি ওয়ারের সম্পূর্ণ ব্যাখ্যা। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আপনারা কিন্তু এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।